আমি তো 4বারের এমএলএ, একবার ডেপুটি স্পিকার। সত্যি আমি জানি না সেবাশ্রয় ক্যাম্প আছে কি, আর না থাকলে মালতী দিদির পাটা বাদ গেল। ওরা মুসলমান মেয়ে সেজে বসে যদিও গাড়ি একটা মুসলমান মেয়ে থাকলে তো মুসলমান মেয়েদের উপর তো আর কেউ লাঠিচার্জ করে। দেখো মমতা দি এখন খবরে টিকে থাকার চেষ্টা করছে। মমতা দি সবুজ মোমবাতির লেন, মালতী দিদির বোধহয় পায়ে কোনো একটা অসুবিধা ছিল, তাই জন্যই তাকে তো পাটা বাদ দিতে হবে। কি দরকার ছিল? ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে সাতগাছিয়ায় বাবা বড় কাছের স্থান একটা আছে, সেটাও কিন্তু দক্ষিণ 24 পরগনার মানুষের কাছে বিরাট সৈবত। সেখানে প্লিজ কিছু আঁকড়ে থাকার যে একটা টেন্ডেন্সি, সেটা দিদির এখনো আছে। দিদি এখন স্বীকার করতে পারবে না যে দিদি শুভেন্দু নামক একজন ব্যক্তির কাছে হেরে গেছে। শাস্তি তো ওরা পেয়ে গেছে, হাতের দাগ ওঠেনি, দলটা উঠে গেল। সেবাশ্রয়টা আমি জানি না কখন থেকে উনি তৈরি করেছিলেন। আমি তো সাতগাছিয়া কেন্দ্রের 4বারের এমএলএ। সেবাশ্রয় মানে হচ্ছে যখন বোধহয় ওনার পিসি বলুন আর দিদিই বলুন, যখন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তাহলে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে কি উনি চ্যালেঞ্জ করেছিলেন? উনি, আমি শুনেছি যে সেবাশ্রয়ে নাকি ইন্টার্নদের দিয়ে হাউস স্টাফশিপ, তারপরে ইন্টার্ন তারপরে হাউস স্টাফশিপ, হোমিওপ্যাথিক ডাক্তার, মানে যারা এমবিবিএস পাস করেনি এরকম ডাক্তারদের দিয়ে চিকিৎসা করানো। তার ফলেই কি আমাদের মালতী দিদির একটা পা কাটা পড়লো। আমার খারাপ লাগছে খুব। তিনি তো সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেলেন। তিনি আসলে নিজের তার দিদিও নিজের স্বাস্থ্যটা ভালো বোঝেন। তাদের স্বাস্থ্য রাখতে গিয়ে তো বাংলার স্বাস্থ্যটাই খারাপ হয়ে যাচ্ছে। দেখো, আমি শুনেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে নাকি বিরল রোগে আক্রান্ত। তার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। ইভেন সেই বাচ্চাটার আমি আরোগ্য কামনা করি। তাকেও নাকি বাইরে পাঠিয়ে ট্রিটমেন্ট করে এনেছেন, বা তিনি এখন বোধহয় বাইরে আছেন, জানি না, সেটা আমি না জেনে কেন বাজে কথা বলবো। তো সবাই যখন বাইরে যাচ্ছে, বাংলার মানুষ কি এমন অপরাধ করলেন যে সেবাশ্রয় ক্যাম্পে, মানে সেবাশ্রয়ের যেখানে তারা চিকিৎসা করাতে গেছিলেন, মালতী দিদির বোধহয় পায়ে কোনো একটা অসুবিধা ছিল, তাই জন্যই তাকে তো পাটা বাদ দিতে হবে। কি দরকার ছিল? যারা হাউস স্টাফশিপ করেনি, যারা এমবিবিএস পাস করেনি, সেরকম ডাক্তারদের আমি না পারলে করবো না পারলে আমি করবো না। সবাইকে ভালো ডাক্তারের আন্ডারে যেতে হবে সেটা তো না। পাটা চলে গেল, মানুষটা তো সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেল। আমি শুনেছি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায় নাকি এর বিরুদ্ধে একটা কমিটি করেছে। কমিটি করে দেখো অনেকেই তো কমিটি হয়েছে। 21শে জুলাই সামনে আসছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম না 21শে জুলাই কারা পারমিশন পাবে, তুমি বললে ঋতব্রতরা পাবে। 21শে জুলাই তো কমিটি হয়েছে, সেই কমিটির তো কোনো রেজাল্ট আমরা পাইনি। আমি 21শে জুলাই প্রত্যক্ষ দর্শী ছিলাম এবং অংশগ্রহণ করেছিলাম। আমাকে জ্যোতিবাবুর গাড়ি আটকাতে বলা হয়েছে। জ্যোতিবাবুর গাড়ি আটকানোর ক্ষমতা আছে। আমাদের তখন বলেছিল আমরা হিন্দু, আমাদের বলেছিল তোরা মুসলমান মেয়ে সেজে বসে জ্যোতিবাবুর গাড়ি আটকা। মুসলমান মেয়ে থাকলে তো আর মুসলমান মেয়েদের উপর তো আর কেউ লাঠিচার্জ করে না। কিন্তু জ্যোতিবাবু মাউন্ট পুলিশ, ঘোড়াচড়া পুলিশ, আমাদের একটা কাউন্সিলর ছিল শ্যামলী মতো, তিনি আর পৃথিবীতে নেই এখন। তার তখন বিয়ে হয়ে গেছিল 93 সাল। তিনি শাঁকাপলা পরে নামাজ পড়ার ভঙ্গিতে, মাউন্ট পুলিশ মেয়েরাও মাউন্ট পুলিশ থাকে, বললো হিন্দু হয়ে মুসলমান সেজেছিস, এক চূড়ান্ত লাঠি। শ্যামলীদি দেখা আছে আমার পক করে। শ্যামলীদি তোর খুব লেগেছে? আমি শ্যামলীদিকে তুই তো কারি করতাম, বলে লেগেছে মানে শুনুন। সেই কমিটিও তো হয়েছিল, কমিটির রেজাল্ট আজ অব্দি আমরা পাই। আমি জানি যে দৃষ্টিভঙ্গিতে বর্তমান সরকার চলছে। আই এম প্রাউড অফ শুভেন্দু অধিকারী, খুব আমি গর্বিত। শুভেন্দু আমার থেকে বয়সে ছোট। আমি শুভেন্দুকে তুই তোকারি করি না, কিন্তু তুমি বলি। তোমরা জানো যে আমি শুভেন্দুর হয়ে প্রচারে কাঁথিতে গেছি, আবার ভবানীপুরও গেছি। আমি শুভেন্দুকে বললাম, শুভেন্দু আমি সাদার স্ট্রিটে, মানে নিউ মার্কেটের পিছনে একটা জায়গায় আমি একটা স্লোগান শিখেছি। শুভেন্দু আমাকে বলছে কি বলুন দিদি? তখন আমি বললাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় নন্দীগ্রাম। তখন শুভেন্দু বলছে, দিদি নন্দীগ্রাম তো আমি জিতে গেছি, এখন বলুন জয় ভবানীপুর।
তখন আমি ইনস্ট্যান্ট কবিতা বানালাম, লাঠি নয় গানের সুর দেখিয়ে দিল ভবানীপুর। শুভেন্দু জিতেছেন, আমি খুব গর্বিত। সবাই তো রথযাত্রার অকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্জন। কেউ কিন্তু আমরা রথ কিন্তু আমাদের একটা বড় কি বললো অকেশন বা বড় একটা উৎসব, রথ নিয়ে কিন্তু আমরা কেউ ভাবি। শুভেন্দু কিন্তু আমার শুভেন্দু সম্বন্ধে খুব গর্ব। শুভেন্দু আমার ছোট ভাই, নাহলে আমি শুভেন্দুর গাল টিপে আদর করতাম, বলতাম বাবু তুই যা করেছিস সেটা মমতা দিয়েও করতে পারি। শ্রাবণী মেলা, তারক বাবা তারকনাথ কিন্তু আমাদের হিন্দুদের একটা বড় ধাম। সেখানে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষ তাদের জল দিতে বাবা তারকনাথের উদ্দেশ্যে রওনা দেন। আমার ঘরেই তো একজন আছে, যে কিছুক্ষণ বাদেই বোধহয় আসবে। সে শ্রাবণ মাসটা পুরো কৃচ্ছ সাধন, মাছ মাংস কিছু খায় না, নখ চুল দাড়ি কিচ্ছু কাটে না, তো কোনো নেশার দ্রব্য তো কিচ্ছু গ্রহণ করে। আমি বাবু আসলেই বলবো, বাবু এবার তোদের কার্পেট বিছানো রাস্তার উপর দিয়ে তোদের যেতে হবে। উপর থেকে ফুল বৃষ্টি হবে, পুষ্প বৃষ্টি হবে, হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি হবে। বাবু হয়তো দীর্ঘদিন ধরে তো বাবু শ্রাবণ মাসে বাবা তারকনাথে যায়। বাবু এইবারও হয়তো যাবে শ্রাবণ মাসের একটা সোমবার জল ঢালতে। বাবুরা শুক্রবার বেরো, সোমবার জল ঢেলে সোমবার দিন ফিরে আসে, মানে মঙ্গলবার দিন ফিরে আসে। বাবু যখন আসে, বাবু আমার ড্রাইভার, কিন্তু ওকে আমি ড্রাইভারের মতো দেখি না। বাবু আসলেই আমার সিকিউরিটি মুক্তার বলতো, বাবু আজকে কি দিদিকে নিয়ে যেতে পারবি? বাবু বললে একটু কষ্ট হবে মুক্তার। আমি বললাম বাবু আমি তো তোর বড়, তোর মায়ের মতো, আমি কি তোর পাটা টিপে দেবো? বাবু বললো না না, ছি দিদি, তুমি আমার পা টিপবে, এটা আমার পুণ্য, তুমি না হল নিই না একটু পুণ্য। আমি ঠাট্টা করে বলি, নিই না একটু পুণ্য, এইবার পা টিপতেও হবে। কার্পেটের ওপর দিয়ে তীর্থযাত্রী বলো পুণ্যার্থী বলো, তারা বাবার মাথায় জল ঢালতে। আমি বাবা তারকনাথকে আমি তো হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মের আমি বউ, বাবা তারকনাথের নমস্কার পরে করবো, আগে শুভেন্দুকে নমস্কার করবো। আমি তো 4বারের এমএলএ, 1বার ডেপুটি স্পিকার। সত্যি আমি জানি না সেবাশ্রয় ক্যাম্প আছে কি, আর না থাকলে মালতী দিদির পাটা বাদ গেল কেন, সেটা তো সর্বৈব সত্যি। তার পাটা গেল, তিনি তো আর কোনোদিন হাঁটতেও পারবেন। আমি দেখেছি কালকে মালতী দিদি কি বলে ছেলে বা মালতী দিদি বলছেন, আমি আমার ছেলে গেছিল, অয়ন বা সুমিত কেউ অভিষেকের সঙ্গে দেখা করতে দেয়। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি তো তার পাটা আর ফিরিয়ে দিতে পারবো? দেখো মমতা দি এখন খবরে টিকে থাকার চেষ্টা করছে। মমতা দি সবুজ মোমবাতি নিলেন কেন? আর কোনো মোমবাতি ছিল না? সাদাও তো, মোমবাতি তো আমরা জানি সাদাই হয়, সাদা নিতে পারতেন, তিনি সবুজ মোমবাতি নিলেন কেন? আজকে আবার তুমি দেখো নি, আজকে একটা বাচ্চাকে খাবারের লোভ দেখিয়ে তাকেও নাকি মলেস্ট করা হয়েছে। সে বাচ্চাগুলোর কোনো অপরাধ নেই। বারুইপুরে বোধহয় সত্যি দারিদ্র আছে। বারুইপুরে তো অনেক বড় বড় নেতা অনেক সময় এমএলএ এমপি হয়েছে, আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো দোষারোপ করতে চাইছি। বারুইপুর থেকে বোধহয় এখনো দারিদ্র দূর করা যায় না। পাপ করলে তো সাজা পেতেই। তার স্ত্রী নিজেই বলেছেন, তার মা বলেছে, আমার ছেলে পাপ করেছে, পুলিশ এনকাউন্টার করে তো বলতে পারে না গ্রামের লোক, কিন্তু গ্রামের লোকেরাই কিন্তু সব থেকে বেশি শিক্ষিত এবং সব থেকে বেশি সচেতন। দেখো পাপ করেছে, তাকে তো সাজা পেতে হবে। পুলিশের সার্ভিস রিভলভার নিয়ে তুমি পুলিশকে তাক করে গুলি চালাবে, তো পুলিশ তো তোমার দিকে জয়নগরের মহা ছুটবে। পুলিশ তো এনকাউন্টার করে দিয়েছে। ভালো, খুব ভালো। আমি ব্যক্তিগতভাবে আমাকে রবীন্দ্র একসময় আখ্যা দিতেন আমি নাকি মহিলা গুন্ডাগিরি করতাম। কার জন্য গুন্ডাগিরি করতাম? ডিলিমিটেশন কমিশন আমি খুব গুন্ডাগিরি করেছি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিয়েছি সিপিএম এর লোকেদের। বলেছিলাম কাদের জন্য? আমাদের দলের তরফ থেকে তো আমাকে নিযুক্ত বলেছিল গালিগালাজ। আমি তুই গালিগালাজ দিন মমতা দিয়ে আনতে বলেছিলেন, সোনালি ডিলিমিটেশন কমিশন করতেই দিবি। মমতাই তখন অ্যাভিনিউ হোটেলে, দিদি কোনোদিন হোটেলে থাকতে পারেন, এটা আমরা প্রথম দেখলাম। দিদি শুনলেন যেই মহাজাতি সদনে হবে, পঙ্কজ বাজি তখন আমাদের বিরোধী দলনেতা ছিল। মমতাদি বললেন, সোনালি তোদের এখানে কি হোটেল আছে? আমি এখানে থাকি, ঠিক আমি এখানে হোটেল সম্বন্ধে জানি না। দিদি আমি তো জানি, আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি। তখন আমার হাজব্যান্ড এখানকার এই ওয়ার্ডের কাউন্সিলর। বললো দিদিকে অ্যাভিনিউ হোটেলে যেত। অ্যাভিনিউ হোটেলে গেলাম, আমি অরূপ বিশ্বাস, আমরা 2-3 জন মিলে খুব রাউডি ভূমিকা পালন করেছি। তারপরে
আমি করলাম কি বলে অরূপ বিশ্বাস আর আমি আর পঙ্কজদা বললেন চল, পঙ্কজদা বাঙাল ছিল, চল আমরা মমতার গিয়া কই যে আমরা অ্যাচিভ করছি। আমি বললাম হ্যাঁ পঙ্কজদা চলি। আমরা এসে আমাকে বলতে হলো না, অরূপ বিশ্বাসই বললো যে এরকম দিদি আমরা অ্যাচিভ করেছি। দিদি বললেন যে তোরা কি করেছিস, 1 সেকেন্ড হতে দিস তো? তখন পঙ্কজদা বললো না, আমরা 1 সেকেন্ড হতে দিই। আমি তখন রবীন্দ্র বলেছিল যে সোনালী গুহ মহিলা গুণ, এটা আমার কাছে রবীন্দ্র তো একটা বড় সিপিএম নেতা, রবীন্দ্রের কাছ থেকে একটা শোনা মানে আমি স্বীকৃতি পেয়েছি। আমরা ডিলিমিটেশন কমিশন আমরা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। জেল তো বিচারের পরে জেল হবে, শাস্তি তো ওরা পেয়ে গেছে, হাতের দাগ ওঠেনি, দলটা উঠে গেল। খারাপ লাগে যে দলটা এমন লোকেরা দলের আজকে তৃণমূল বলে নিজেদের দাবি করছে, যাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল সর্বাত্ম, ঋতব্রত, তারপরে আরো যারা আছে। দেখো ঋতব্রতদের বিরুদ্ধে লড়াইতে কিন্তু মমতাদি 100% সাকসেস দি তো সিপিএম নাও পার্টিটাকে বাংলা থেকে তুলে দিয়েছে। কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা আঁকড়ে থাকার যে একটা টেন্ডেন্সি সেটা দিদির এখনো আছে। দিদি এখন স্বীকার করতে পারেন না যে দিদি শুভেন্দু নামক একজন ব্যক্তির কাছে হেরে গেছে। কোথাতেই যাবেন উনি অন্যকে পাগল করে দেবেন, এই মানসিকতার মহিলা উনি। আমাকে আমার মেয়ে বলে মা মমতা বলে না তো, মমতা দিদি তাহলে কি সুইসাইড করবে? না বাবা, সুইসাইড কেন করবে? উনি অন্যকে সুইসাইড করিয়ে দিতে পারে, এরকম পার্সোনালিটি। দেখো পার্টির মতো চলবে, পার্টি যদি কর্পোরেট স্টাইলে চলে সেটা তো কেউ মেনে নিতে পারবে না। এতদিন আমরা পুজোর সময় অনুদান দিতে দেখেছি, রথযাত্রাকে অনুদান দেন এই প্রথম দেখলাম। তারপরে শ্রাবণী মেলা, আমার ওখানেও একটা বড় শৈব তীর্থ আছে বাবা বড় কাছে। যেমন ধরো আমার বিয়ের 8 বছর পরে আমার ছেলে মেয়ে, আমার কিন্তু একটা মেয়ে, আমার টুইন বেবি, ছেলে মেয়ে দুটোই হয়েছে। যারা বিয়ের পরে দীর্ঘদিন বাচ্চা ক্যারি করতে পারেন না, তারা বাবা বড় কাছারি। শুভেন্দু তো জানেন না, বাবা বড় কাছারি কিন্তু ডায়মন্ড হারবার পার্লামেন্ট সিটের মধ্যে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে আপনাদের বা তোমাদের টিভির মাধ্যমে আমি আবেদন করতে চাই যে শুভেন্দু, ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে সাতগাছিয়ায় বাবা বড় কাছারির স্থান একটা আছে, সেটাও কিন্তু দক্ষিণ 24 পরগনার মানুষের কাছে বিরাট শৈব তীর্থ। সেখানে প্লিজ কিছু একটা